দর্শক সবাইকে স্বাগত। গ্রেগরিয়ান নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময়। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, নতুন বছর নতুন সম্ভাবনা। 2025 সাল নিয়ে বিভিন্ন জন তাদের বিভিন্ন রকম প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে আমাদের সবারই প্রত্যাশা নতুন বছরটি হোক গণতন্ত্রে উত্তরণের বছর। দীর্ঘ 16 বছরের গণতন্ত্রহীনতা কাটিয়ে দেশের মানুষ ফের স্বাদ পাক কাঙ্ক্ষিত গণতন্ত্রের, ফিরে পাক গণতান্ত্রিক পরিবেশ। 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকে দুটো বিষয় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তা হচ্ছে সংস্কার এবং নির্বাচন। কিন্তু সেই সংস্কারের পরিধি নিয়ে আছে নানা মত। সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন তা নিয়েও রয়েছে বিতর্ক। আছে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়েও নানা দ্বিধাদ্বন্দ্ব। সব মিলিয়ে সামনে কি হবে বা কি হতে যাচ্ছে এসব নিয়েই আমরা আলোচনা করব আজকের এই সময়ের পুরোটা জুড়ে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। আমি শুরু করতে চাই আপনাকে দিয়ে। আজকে তো আপনার সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 46তম নেহাত কম সময় না। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা এই যে মাঝখানে 15টা বছর তো অনেক ইসের মধ্যে গেছে, আপনাদের ভেতর নানা রকম অত্যাচার অনাচার এবং জুলুম নির্যাতন। এরপরও যে আপনাদের সংগঠনটা এখনও বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা সংগঠন হিসেবে আছে, এর জন্য আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষাও ছিল। এই যে আজকে আপনাদের নতুন যে প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা নতুন কি ধরনের আপনাদের প্ল্যান, আপনারা কি সামনে আপনারা কি করবেন, আপনাদের নতুন কি প্রত্যয় আছে, কি ঘোষণা আছে, রেজুলেশন কি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। আমি আজকে আপনার মাধ্যমে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন যে গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদের সব থেকে খারাপ অবস্থা যে জায়গায় ছিল, অথবা এই প্যাসিবাদের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সংগঠন সব থেকে বেশি নির্যাতিত হয়েছিল, সেই সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছিল, বিশেষ করে 2014, 2018 এবং 2024 সালে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, বাংলাদেশের এই 3টি জাতীয় নির্বাচন যেগুলো অবৈধভাবে খুনি হাসিনা নির্বাচিত হয়েছিল, তার বিপরীতে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা গুম এবং খুনের শিকার হয়েছে। আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দাঁড়িয়ে সেই সকল যারা খুন হয়েছেন অথবা যারা নিখোঁজ হয়েছেন তাদেরকে আমরা ফেরতের দাবি জানিয়েছি এবং যারা খুন হয়েছে তাদের বিচার দাবি করেছি। এবং একই সাথে গত 15.5 বছর ধরে যারা এই প্যাসিবাদ তৈরি করেছিল, সেই খুনি হাসিনা এবং তার প্রত্যেকটি দোষরের বিচার যেন নিশ্চিত হয়, সেই দাবি কিন্তু আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা করেছিলাম। একই সাথে এটি এক ধরনের সম্ভাবনা, কারণ 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল, সেই গণ অভ্যুত্থানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব থেকে ক্ষতিগ্রস্ত সংগঠন। বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠন, আমি এই জায়গায় একটু আপনাকে ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আমরা কালকে দেখলাম ইসলামী ছাত্র শিবিরের একটা সম্মেলন ছিল, ওদেরও মনে হয় প্রতিষ্ঠাবার্ষিকী। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সেখানে শিবিরের একটা পার্টিসিপেশনের কথা বলেছে, যে 5ই আগস্টের যে বিপ্লব তাতে শিবিরের বড় ভূমিকা ছিল আমাদের সাথে, কিন্তু সেখানে ছাত্রদলের নামটা তারা কিন্তু উল্লেখ করেনি। দেখুন, জনাব সার্জিস আলম কেন উল্লেখ করেনি সেটি একান্ত তার ব্যক্তিগত অভিমত বলে আমরা মনে করছি। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব থেকে বেশি নেতাকর্মী ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং 100-র অধিক নেতাকর্মী আমাদের শহীদ হয়েছে, যেটি আমরা গণমাধ্যমে তাদের বিস্তারিত তথ্য বিবরণী আমরা প্রকাশ করেছি। এবং বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠন এখনও পর্যন্ত তাদের কতজন নেতাকর্মী শহীদ হয়েছে কিনা বা আদৌ শহীদ হয়েছে কিনা সেরকম তথ্য গণমাধ্যমে তারা প্রকাশ করতে পারেনি। শুধু এই তো শহীদদের তালিকা, একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এখনও প্রায় 70-র অধিক নেতাকর্মী বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। এবং জুলাই এবং আগস্টের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সময়ে আমরা দেখেছি প্রায় আমাদের 3000-এরও বেশি নেতাকর্মী বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। এবং জুলাই এবং আগস্ট গণ অভ্যুত্থান যখন চলছিল, তখন আপনি জানেন শুধুমাত্র ছাত্র দলের নয়, বরং আমাদের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমাদের মূল দলেরও
সিনিয়র নেতাদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছিল এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময়ে, সেটি বাংলাদেশের অন্য কোনো সংগঠন বা অন্য কোনো মূল দলের কাউকে এরকম নির্যাতন করা হয়নি। এটি আমরা এই জন্যই করছি যে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ আমাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, আমাদের দলের যে ভূমিকা, সেগুলো হচ্ছে এই আন্দোলনে আমরা যেরকম অংশগ্রহণ করেছি একটি রাজনৈতিক রঙের বাইরে গিয়ে, সেটি দ্বারা প্রমাণিত হয় এই যে আমাদের এত ক্ষয়ক্ষতি, এতটা নির্যাতনের মাত্রা দিয়ে প্রমাণিত হয় যে কতটা অংশগ্রহণ আমরা সেখানে নিশ্চিত করেছি। সুতরাং জনাব সার্জিজ আলম কি বলেছেন সেটি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না, বরং এদেশের মানুষ দেখেছে, এদেশের গণমাধ্যম দেখেছে, এদেশের ছাত্র জনতা দেখেছে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-এরও অধিক নেতাকর্মী খুনি হাসিনার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন। সুতরাং আমি যে কথাটি আবারও বলছি সেটি হচ্ছে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা যেটি প্রত্যাশা করছি সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার নিয়মতান্ত্রিক রাজনীতি পরিচালনা করতে পারেনি। এখন আমরা একটি ইতিবাচক এবং একটি স্বাভাবিক সময় উপনীত হয়েছি। আমরা বিশ্বাস করি যে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ, যেখানে সর্বমহলের আলাপ আলোচনা চলছে, সে আলাপ আলোচনাকে স্বাগত জানিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করতে বলেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের 2000-এরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করেছি। আমরা মনে করছি যে শিক্ষার্থীদের আলাপ আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচালিত হবে। এবং আপনি দেখেছেন গত 15.5 বছর ধরে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠনের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিত। কিন্তু সময় পরিবর্তন হয়েছে। আমরা মনে করছি যে শিক্ষার্থীরাই তাদের সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর চাপিয়ে দেবে, সেই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচালিত হবে। আজকের দিনে আমরা সেই শপথ করছি। একই সাথে আপনি জানেন যে গত 15.5 বছর ধরে বাংলাদেশের যে জনগণের প্রত্যাশা অনুসারে 3টি জাতীয় নির্বাচন হয়নি, জনগণ ভোট দিতে পারেনি, তাদের মতামত দিতে পারেনি। সুতরাং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী বদ্ধপরিকর রয়েছে এবং এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের মালিকানা এই দেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম চলছে, সে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে এবং আন্দোলন চলমান থাকবে। ধন্যবাদ। আজাদ, আমি আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে আপনারা তো মানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর 5ই আগস্টের পরে 8ই আগস্ট শপথ নিয়েছিল। এরপরে 5টা মাস কেটে গেছে। আপনার কাছে আপনার সরকারের এই যে এই 5 মাসে জনগণ আকাঙ্ক্ষা পূরণের জন্য কি করছে আপনার সরকার? ধন্যবাদ আপনাকে। শুরুতেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তাদেরকে অভিনন্দন, আজকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। তাদের অনেক কঠিন সময় গিয়েছে, উনি যথার্থই বলেছেন। কঠিন সময়ের পরে তারা একটা সুন্দর সময় তারা দেখছে এবং একটা মুক্ত পরিবেশে তারা আজকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করছে। আপনি আমাদের সরকার কী করেছে এটার জানতে চেয়েছেন। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যে মুক্ত পরিবেশে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করতে পেরেছে, এটাও আমাদের সরকারের একটা কৃতিত্ব। না, এটা আপনাদের সরকারের কৃতিত্ব হবে। আমি বলছি, আমরা সবাই আমি বলছি কৃতিত্বটা এই কারণে যে একটা সময় পর্যন্ত বাংলাদেশের মানুষ তো কথা বলতে পারেনি, বা কথা যে বলতে পারেনি তার বড় ভিকটিম তো তারাই। এখন তারা কথা বলার সুযোগ পাচ্ছে, তারা মুক্ত পরিবেশে রাজনীতি করছে, তারা ছাত্রদের কাছে যেতে পারছে। তার কোনো প্রতিষ্ঠানে তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেনি, এখন তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের রাজনৈতিক কার্যক্রমটা চালাতে পারছে। আমি একটা করে আসছি না, এই যে আমি জাস্ট একটু বলি, সেটা হলো 15 বছর যে করতে পারেনি, তার জন্যই তো 5ই আগস্টে বিপ্লব হলো। নিশ্চয়ই তার জন্য 5ই আগস্ট বিপ্লব হয়েছে। এটা তো বিপ্লবের পরবর্তী এই সময়টা, বিপ্লবের সুফলটা তো নাগরিকদের কাছে পৌঁছাতে হবে। সরকারের মূল লক্ষ্যটাই তো, বা সরকারের মূল দায়িত্বটাই তো আসলে এই যে বিপ্লবের জন্য এই যে ত্যাগ, এই মানুষের, ছাত্র জনতার যে ত্যাগটা, এই ত্যাগটা যেন কোনোভাবে ব্যর্থ না হয়, কোনোভাবে যাতে বিফলে না যায়। যেই কারণে এই বিপ্লবটা করতে হয়েছে, যে কারণে মানুষকে জীবন দিতে হয়েছে, এতগুলো ছাত্রকে, এতগুলো জনতাকে, এতগুলো শ্রমিককে, তাদেরকে যে তাদের যে আত্মত্যাগটা, এই আত্মত্যাগটা যেন কোনোভাবে ব্যর্থ না হয়, সেটা নিশ্চিত করা প্রধানতম দায়িত্ব হচ্ছে সরকারের।
এবং সরকার সেই লক্ষ্যে কাজ করতে পারছে বলেই কিন্তু দেশে আস্তে আস্তে, আপনিও কিন্তু এই অনুষ্ঠানের শুরুতে কিন্তু বলেছেন, একটা প্রত্যাশার কথা বলেছেন যে এই বছরটা হোক যেন আমাদের গণতান্ত্রিক একটা উত্তরণের বছর। তো আমি মনে করি যে সরকারের প্রথমত সরকার কিছু কাজ শুরু করে দিয়েছে, যে কাজটা হচ্ছে যে গণতান্ত্রিক পথে আমাদের যে উত্তরণের যে যাত্রাটা, এই যাত্রাটাই হচ্ছে সরকারের আসলে সবচেয়ে বড় অর্জন। এই যাত্রাটা সরকার শুরু করতে পেরেছে। পাশাপাশি সরকার যেহেতু কাজ করছে, তাদেরকে তো জনগণের দৈনন্দিন ভালো মন্দের দিকেও খেয়াল রাখতে হচ্ছে। কতটা ভালো মন্দের দিকে খেয়াল রাখতে পেরেছে সেটা, সেই বিচারের ভার আমি আপনাদের উপর ছেড়ে দেবো। আমি নিজে এই বিষয়ে খুব বেশি কিছু বলবো না। কিন্তু জনগণের যে অধিকার, মানুষের যে অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারটা মানুষকে যাতে ফিরিয়ে দেওয়া যায়, একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করে মানুষ যাতে তার সত্যিকারের প্রতিনিধির হাতে তার দায়িত্বটা অর্পণ করতে পারে, সেটার লক্ষ্যে সরকার কিছু কাজ করছে। এবং সেই নির্বাচনটা যেন, এই যে 3টা নির্বাচনের কথা আমার ভাই একটু আগে বললেন, যে এই 3টা নির্বাচনে মানুষের আসলে আকাঙ্ক্ষা কোনোভাবেই প্রতিফলিত হয় নাই। ইনফ্যাক্ট মানুষ ভোটই দিতে পারেনি, আকাঙ্ক্ষা প্রতিফলন হওয়া তো অনেক পরে। তো সেই রকম যেন না হয়, সামনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটাতে যেন প্রত্যেকটা নাগরিক দেশের তার মতামতটার প্রতিফলন ঘটাতে পারে, সে যাতে ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করার জন্য কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের দরকার। সেই সংস্কারটা কী হবে, কতটুকু হবে, সেটাও রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্ধারণ করা হবে। বারবার বলা হচ্ছে সেই সংস্কারটা প্রয়োজনীয়, যেই সংস্কারটুকু না হলে মানুষের মতামতটা আবারও সঠিকভাবে প্রতিফলিত হবে না। সেই সংস্কারটা করে সেটা একটা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার যে কাজগুলো করছে, আমি মনে করি যে এগুলোই সরকারের অন্যতম বড় সাফল্য। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, আমি আপনার কাছে আবার আসছি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে গত মঙ্গলবার জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র নিয়ে এক ধরনের ডিলেমা তৈরি হয়েছিল এবং ছাত্ররা দাবি করছিল তারা ওখান থেকেই ঘোষণাটা দেবে, কিন্তু তার আগের রাত্রে যে কোনো কারণে হোক সেটা চেঞ্জ হয়। তারা শুধু একটা মিটিং করে ওই প্রোগ্রামটা শেষ করেছে এবং তারা একটা আলটিমেটাম দিয়েছে যে 15 দিনের মধ্যে এটা করতে হবে। এই ঘোষণার সাথে কি আপনাদের কোনো সম্পৃক্ততা ছিল? আপনারাও তখন বিপ্লবের অন্যতম অংশীদার ছিলেন। আপনাকে ধন্যবাদ পুনরায়। প্রথমত হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এটি আমরা গণ অভ্যুত্থানই বলছি, কোনোভাবে এটাকে বিপ্লব আসলে বলতে পারছি না। আমরা মনে করছি এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেটি আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে এটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে একটি আপৎকালীন সময়। এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানের বিশেষ পরামর্শে আসলে তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। সুতরাং এই যে এই গণ অভ্যুত্থানের প্রায় এত মাস পরে এসে এরকম একটি ঘোষণাপত্র বিপ্লবের, এটি আমরা মনে করছি যে সামগ্রিকভাবে এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকারকে একটি এই দেশি এবং বিদেশি যে সরকারগুলো রয়েছে তাদের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি করার জন্য তারা এরকম করছে। এবং বিশেষ করে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার আছে, তাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই তারা এরকম একটি বিশেষ এজেন্ডাকে বাস্তবায়ন করছে। আমরা মনে করছি সেই বিশেষ এজেন্ডা হচ্ছে তাদের রাজনীতিক একটি উচ্চবিলাসী, এক ধরনের উচ্চবিলাসী ভাবনা রয়েছে, সে ভাবনার জায়গা থেকে তারা এটি করেছে। এবং আমরা অনেক নাটকীয়তার পরে তারা দেখেছি কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই তারা নিজেরা আলাপ আলোচনা করে তার পরবর্তী সময়ে তারা শহীদ মিনারে তারা ভিন্ন আরেকটি প্রোগ্রাম করেছে, যেখানে বাংলাদেশের রাজনীতিক যে সংস্কৃতির যে বিভাজন তারা নিজেরাই তৈরি করেছে। তারা সেখানে বিভিন্ন প্লেকার্ডে, সেটি বিএনপির সাথে আওয়ামী লীগের যে এক ধরনের মিল রেখে বিভিন্ন প্লেকার্ড করেছে, ছাত্রদল বিভিন্ন ছাত্র সংগঠনকে তারা হেয় করার চেষ্টা করছে। এটি আমরা মনে করছি জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের স্পিডের সাথে সাংঘর্ষিক, এবং একই সাথে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে একটি যে ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করার সর্বমহলের যে আলাপ আলোচনা ছিল, সেই আলাপ আলোচনা থেকে সরে গিয়ে তারা হচ্ছে এককেন্দ্রিক অথবা তাদের রাজনৈতিক উচ্চবিলাসীর ভাবনা থেকে তারা এটি করেছে বলে আমাদের সেটি মনে হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে আপনি বলছেন যে ইউনূস সরকারকে বিব্রত করার জন্য এরকম একটা কর্মসূচি নেওয়া হচ্ছিল এবং দেশি বিদেশে একটা চক্রান্ত ছিল, কিন্তু সেই ইউনূস সরকার তো পরে এই ঘোষণার পক্ষে একমত হয়েছে। সেটা বলছে যে আমরা ঐক্যমতের ভিত্তিতে এরকম একটা ঘোষণা দেব। এখানে সরকারের তো আমরা যেটি মনে করছি সরকারের এক ধরনের হচ্ছে কনফিউশন রয়েছে। কারণ আমরা দেখেছি সরকার থেকে প্রথম যে আমাদের এখানে উপপ্রেস সচিব রয়েছেন,
আমরা দেখেছি গণমাধ্যমে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি প্রথম বলেছেন যে সরকারের সাথে এটার কোনো ঘনিষ্ঠতা নেই। তার একদিন পরে আমরা দেখেছি যে তিনি সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এরকম একটি এজেন্ডা তৈরি করার এক ধরনের কথাবার্তা বলছে। সুতরাং আমরা মনে করছি সরকারের সাথে এক ধরনের সমন্বয়হীনতা রয়েছে, এটি এই দুইটি বক্তব্য থেকে বোঝা যাচ্ছে। এবং আমরা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান যখন চলছিল তখন তো এরকম কোনো কথাবার্তা হয়নি যে গণ অভ্যুত্থানের 4 মাস পরে এসে আপনি এরকম একটি ঘোষণাপত্র দিবেন এবং সেই ঘোষণাপত্রটি শুধুমাত্র নিজেদের মধ্যে আলাপ আলোচনা, নিজেদের রাজনৈতিক উচ্চবিলাসা থেকে এবং জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই তারা এরকম ঘোষণাপত্র দিচ্ছে এবং সেখানে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে সেটি বিভাজিত রাজনীতির এক ধরনের মাইল ফলক তৈরি হবে বলে আমরা মনে করছি। এবং ফ্যাসিস্ট রেজিমের পরিবর্তনের পরে আপনি পরিবর্তন হওয়ার পরে আপনি সংবিধান পরিবর্তন করবেন বা বিপ্লবী সরকার করবেন এরকম কোনো ধারণা বা এরকম কোনো কথাবার্তা অথবা কোনো এগ্রিমেন্ট আমাদের জুলাই গণ অভ্যুত্থান করার সময় কিন্তু আমাদের একবারও হয়নি। সুতরাং আমরা যেরকম বিভাজনের দিকে যাচ্ছি অথবা এককেন্দ্রিক বা আলাপ আলোচনা যাচ্ছে সেটি হচ্ছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডারদেরকে বিভাজিত করবে, এটি কোনোভাবে ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে না বলে আমাদের সেটি মনে হচ্ছে। কিন্তু আপনারা ওরা যে প্রোক্লেমেশন যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে কি আছে এটা না জেনে আপনারা কেন তার সাথে ডিফার করছেন? না দেখুন, তাদের তো একটি খসড়া আমরা দেখেছি, সেটি বাংলাদেশের অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময় তারা 4.5 মাসে এসে বলছে সংবিধান পরিবর্তন করবে, সংবিধান বাতিল করবে। এগুলো আমাদের মনে হচ্ছে যারা 1971 সালের পরাজিত প্যাসিস্ট শক্তি তাদের এক ধরনের চিন্তা চেতনা সবসময় এই আমাদের 71-এর সংবিধান বা আমাদের মূল যে সংবিধানের ধারণা তারা এটি সবসময় বাতিল করতে চেয়েছিল। আমরা মনে করছি যে 1971 সালের পরাজিত প্যাসিস্ট শক্তিদের পরামর্শেই তারা আসলে এই ধরনের এই বিপ্লব ঘোষণাপত্র অথবা শহীদ মিনারে এসে এই যে ঘোষণা দিচ্ছেন আগের রাতে পূর্ব নাটকীয়তা, এগুলো সব মনেই হচ্ছে আমাদের যে 71-এ পরাজিত প্যাসিস্ট যারা শক্তি তাদের পরামর্শে তারা এগুলো করছে বলে আমাদের এটি ধারণা মনে হচ্ছে। ধন্যবাদ। আমি আজাদ আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে আজকে নববর্ষ, ইংরেজি নববর্ষের প্রথম দিন, প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার কথা ছিল, আপনার সরকার সেটা দিতে ব্যর্থ হয়েছে। যদিও শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু শুধু দুঃখ প্রকাশ করলেই কি সব কিছু হয়ে গেল? এবং আমরা খবরের কাগজে দেখলাম যে মুদ্রণ শিল্পের যিনি সাবেক সভাপতি, তিনি একটা আওয়ামী লীগ নেতা, ওনার নাম জহিরুল ইসলাম, উনি নাকি সরকারকে বিব্রত করার জন্য এই বই প্রকাশের বিষয়টা ঢিলেমি করছে। এই ঢিলেমি করার কারণে বইটা ঠিকমতো বাচ্চাদের হাতে দেওয়া যায়নি। তো এই যে বিপ্লবের 4 মাস, এই অভ্যুত্থানের 4-5 মাস পরে এখনও ছাত্রলীগ যুবলীগ কীভাবে সিন্ডিকেট করে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমত যে খবরটি দিয়েছেন, খবরটির কথা বলেছেন, আমার ধারণা খবরটি সঠিক নয়। আচ্ছা, এটা আজকে আমার দেশে ছাপা হয়েছে খবরটা। আমার ধারণা খবরটি, যাই হোক, আমি এই খবরটা নিয়ে খুব বেশি ভিতরে যেতে চাই না, কিন্তু আমি সরকারের পক্ষ থেকে যেটা বলতে চাই, প্রথম কথা হচ্ছে যে বই দিতে পারেনি এটা সত্য। এটা এই সবাই হাতে বই দিতে পারেনি, এটা সরকারের যদি ব্যর্থতা বলেন তাহলে এটা এক ধরনের ব্যর্থতা অবশ্যই, এবং এটার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি দুঃখ প্রকাশ করেছেন। আমি মনে করি যে আমিও আপনার এখানেই আমি মনে করি যে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের সবার হাতে আজকে বই প্রথম দিনে যাওয়া উচিত ছিল, কিন্তু যে কারণটাতে যায়নি বলে সরকারের পক্ষ থেকে আমরা খোঁজ নিয়ে জেনেছি, তার একটা বড় কারণ হচ্ছে কারিকুলাম পরিবর্তন এবার হয়েছে। আপনি জানেন যে এর আগে আমাদের যে পাঠ্যক্রম, যে কোমলমতি শিক্ষার্থীদের যে পাঠ্যক্রমে, তাতে এমন অনেক বিষয় ছিল যেগুলো আসলে বিতর্কিত এবং ইতিহাসকে নানাভাবে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। ইতিহাসের অনেক কিছু আছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এইটা যে কয়েকটা গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পাঠ্যক্রম সংশোধন। এই পাঠ্যক্রম সংশোধন করতে গিয়ে পাঠ্যক্রমে নতুন করে পাঠ্যক্রমে আমাদের এই সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে হয়েছে, এবং এই পরিবর্তনের ফলে একটা সময় নিতে হয়েছে। এটা তার মানে আমি এখনো শেষ করিনি। আচ্ছা, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার এর আগে আমাদের দেশে যখন পাঠ্যপুস্তক ছাপা হতো, বেশিরভাগ সময় পাঠ্যপুস্তকের একটা বড় অংশ ছাপা হতো আসলে ভারত থেকে। তো ভারতের আমরা নানা ক্ষেত্রে আমাদের সরকার, আমরা ভারত নির্ভরতা কমানোর চেষ্টা করছি।
ভারত নির্ভরতা কমিয়ে আমরা আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোরও নিশ্চয়ই কিছু সীমাবদ্ধতা আছে। তো এই সীমাবদ্ধতা অন্যতম আরেকটা কারণ, যে কারণে সময় মতো পাঠ্যপুস্তক ছাপানো শেষ করা যায়নি। তো আজকে আমি আপনার এই অনুষ্ঠানে আসার আগেই শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এই বিষয়ে কথা হচ্ছিল। তো তারা যেটা বলেছেন যে আমাদের পাঠ্যপুস্তকের আসলে প্রায় 2/3 কিন্তু ইতিমধ্যেই আজকে একটা বড় অংশ ছাত্রছাত্রীদের হাতে পৌঁছেছে, আর কিছু অংশ হয়তো 1-2 দিনের মধ্যে পৌঁছে যাবে। 10 কোটি বইয়ের মধ্যে 6 কোটি বই আজকে বিতরণ হয়েছে প্রথম দিনের বছরে, আরও 4 কোটি বই ছাত্রছাত্রীদের কাছে বিতরণের জন্য 2-1 দিনের মধ্যে পৌঁছে যাবে। আর তার পাশাপাশি আরও 5 থেকে 6 কোটি বই আছে যেগুলো হয়তো এই মাসের মধ্যেই ছাত্রছাত্রীরা পাবে। তো এটা একটা সাময়িক একটা বিঘ্ন ঘটেছে। এই বিঘ্নটা ঘটাটা উচিত ছিল না, আমি এটা মেনে নিচ্ছি আপনাদের, কিন্তু আমি স্যাবোটাজ আছে যে এটার পিছনে স্যাবোটাজ আছে কিনা এই বিষয়ে আমি আসলে নিশ্চিত না হয়ে কোনো মন্তব্য করা আমার পক্ষে সম্ভব না। তবে আমি মনে করি যে সরকারের দিক থেকে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, কিন্তু সরকারের কিছু সীমাবদ্ধতা ছিল, এবং আর বিপ্লব পরবর্তী সময়ে রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে আসলে একটু সময় নিতে হয়েছে, যে কারণে এই বিলম্বটা হয়েছে বলে আমি মনে করি। আপনি এই বিষয়টা স্যাবোটাজ আপনি মেনে নিতে পারছেন না, কিন্তু আপনার সরকারের বিরুদ্ধে তো নানা সময় নানা ধরনের স্যাবোটাজ হয়েছে, এবং প্রশাসন থেকে হয়েছে, আপনার বাইরে থেকে হয়েছে, এবং যারা পালিয়ে গেছে সেই দলের নেতাকর্মীরা বিভিন্ন সময় উস্কে দিয়েছে, এবং তাদের বিভিন্ন সহযোগী আছে, ইন্টারেস্ট পার্টি আছে। তো এই যে এগুলো তো আপনারা একটারও সেইভাবে আপনারা চিহ্নিত করতে পারেননি এবং কারোর শাস্তি নিশ্চিত করতে পারেননি, তার মানে কি? তার মানে আপনারা কি কারো শাস্তি নিশ্চিত করতে পারিনি এটা এভাবে বলাটা আমি মনে করি না ঠিক। প্রথমত শাস্তি নিশ্চিত করার দায়িত্ব আদালতের, আমাদের দায়িত্ব হচ্ছে কেউ যদি কালপিটগুলোকে আপনারা খুঁজে বের করতে পারছেন। সব ক্ষেত্রে সম্ভব হয়নি এটা তো অবশ্যই, কিন্তু একেবারেই কারো শাস্তি নিশ্চিত করা যায়নি বা কাউকেই ধরা যায়নি, এটা আমার মনে হয় এটা একেবারেই মানে একতরফা সমালোচনা হয়ে যায়। মানে কাউকে তো অবশ্যই কিছু গ্রেপ্তার করা হয়েছে, কাউকে বিচারের মুখোমুখিও করা হয়েছে। বিচারের মুখোমুখি যদি না করা হতো, সরকার যদি কিছুই করতে না পারতো, তাহলে তো ষড়যন্ত্রকারীরা সফল হতো। আপনি তো দেখেছেন তারা নানাভাবে নানা ফরম্যাটে প্রথম দিন থেকেই কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নানাভাবে নানা কৌশলে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, নানাভাবে সরকারকে বিব্রত করার চেষ্টা করেছে, দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা তার ফলাফল কি দেখতে পাচ্ছি? তাদের কোনো প্রচেষ্টাই কিন্তু সফল হয়নি। এই যে তাদের প্রচেষ্টাগুলো সফল হয়নি, এটার জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের রাজনৈতিক দলগুলোর। প্রথমত তারা একটা বিভিন্ন দুই একটা বড় বড় ক্রাইসিসের সময় অভূতপূর্ব ঐক্যের নিদর্শন দেখিয়েছেন। তাদের নেতাকর্মীদেরকে তারা আহ্বান জানিয়েছেন বিভিন্ন সময় যাতে তারা শান্ত থাকে, শান্তি শৃঙ্খলা বজায় রাখে, তারা যেন কোনোভাবেই ওভার রিয়েক্টিভ না হয়। এটা অবশ্যই এক্ষেত্রে তাদেরকেও কৃতিত্ব দিতে হবে, কিন্তু সরকারের ভূমিকাটাকেও আপনি একেবারেই যদি মনে করেন যে সরকার কিছুই করেনি, সরকার কিছু পারছে না, তাহলে আমি মনে করি না যে এই মূল্যায়নটা আপনার না, সরকার কিছু পারছে না সেটা আমি বলিনি। আমি বলছি যে সরকার ওইভাবে দৃশ্যমান তেমন কাউকে শাস্তি দিয়েছে, এবং যেটার জন্য নেক্সট আর এরকম হবে না এরকম। সরকারের কাজ তো কাউকে শাস্তি দেওয়া নয়, সরকারের কাজ হচ্ছে মানুষকে কেউ যদি অপরাধ করে তাকে বিচারের মুখোমুখি করে। বিচার বিভাগ কিন্তু সরকারের থেকে আলাদা না, সেই বিচারের মুখোমুখি সরকার সেই ধরনের লোকগুলোকে সরকার চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে পারছে কিনা না কিছু আমি তো আপনাকে প্রথমেও বলছি যে যদি সরকার নাই পারে তাহলে তো ষড়যন্ত্রকারীরা এর মধ্যে সাফল্য পেত। আপনি দেখেছেন তো, আপনি শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছেন যে যেই একটা সরকার পালিয়ে গেছিল মহেন্দ্র রাজাপক্ষ সরকার, কয়েকদিন পরে কিন্তু তারা ফিরে এসেছে। বাংলাদেশে কিন্তু ফেসিবাদ ফিরে আসার কোনো সুযোগ এখনো পায়নি, ফিরে আসার কোনো ক্ষেত্রও তৈরি হয়নি। শ্রীলঙ্কার প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন ছিল। শ্রীলঙ্কা কিন্তু এত ম্যাসিভ হয়নি, ক্লিং হয়নি একদম। শ্রীলঙ্কার প্রেক্ষাপট কি হয়েছে আমি জানি না, তবে এত লোক মারা যায়নি। আমি আপনাকে বলছি, আমি আরেকটু শ্রীলঙ্কার সরকারও কিন্তু আমাদের সরকারের মতোই পালিয়ে গিয়েছিল, এবং আমাদের শ্রীলঙ্কাতে গণহত্যা হয়তো হয়নি, কিন্তু এইরকম একটা গণ অভ্যুত্থানও শ্রীলঙ্কাতে হয়েছিল। আমাদের দেশে অবশ্যই গণহত্যাকারী পালিয়ে গেছে, কিন্তু শ্রীলঙ্কার যে সরকার তাকে পুনর্বাসনের জন্য বিভিন্ন দেশ থেকে সেরকম কোনো উদ্যোগ দেখা যায় না যেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশে এই গণহত্যাকারীকে নানাভাবে আমাদের এখানে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রতিবেশী একটা দেশ থেকে
নানাভাবে প্রতিবেশী দেশের সরকার যদি সরাসরি নাও হয়ে থাকে, প্রতিবেশী দেশের নানা শক্তি কিন্তু চেষ্টা করে যাচ্ছে, তাদের সেই চেষ্টার কিন্তু কোনো ঘাটতি নেই এবং সেই চেষ্টা থেমে নেই। এই যে ষড়যন্ত্রকারীরা, তারা যে সফল হতে পারেনি, তারা যে তাদেরকে যে এখন পর্যন্ত আমরা নিবৃত্ত রাখতে পেরেছি, এটা তো অবশ্যই সরকারকে আপনার কৃতিত্ব দিতে হবে। আপনি বলেছেন সে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগ গত 15 বছরে কতভাবে তাণ্ডব চালিয়েছে, কিভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছে আপনি নিজে দেখেছেন। উনি জানেন ওনার সংগঠনের নেতাকর্মীরা কীভাবে তার ভিকটিম হয়েছে। ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে সামান্য মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি। প্রবেশ পথে তাদের উপর কী ধরনের স্টিমরোলার চালানো হয়েছে। ছাত্রলীগকে তো সরকার নিষিদ্ধ করেছে সন্ত্রাস দমন আইনে, এবং যেসব ক্ষেত্রে ছাত্রলীগের কেউ সন্ত্রাসের সাথে জড়িত তাদের অনেককেই বিচারের মুখোমুখি করা হচ্ছে। তো সরকার কাউকে কিছু করছে না, ষড়যন্ত্রকারীদেরকে সরকার চুপচাপ হাত পা গুটিয়ে বসে আছে। এই ধরনের সুইপিং রিমার্ক করাটা আমার মনে হয় ঠিক। আচ্ছা, আমি একটা সাম্প্রতিক উদাহরণ দিই, যে সচিবালয়ের মধ্যে একটা ভয়াবহ জায়গায় আগুন লাগলো, কালকে সে তদন্ত রিপোর্ট দেওয়া হলো এবং বলা হচ্ছে লুজ কানেকশনের কারণে আগুনটা লেগেছে, এবং আজকে সরকারের একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান উনি বলছে যে এই তদন্ত কমিটির রিপোর্টে আমরা সন্তুষ্ট, কিন্তু জনগণ কিন্তু এটা নিয়ে নানা রকম কথা বলছে যে একটা আপনার বাংলাদেশে সবসময় কনস্পাইরেসি থিওরিটা খুব পপুলার থিওরি হয়, কিন্তু আপনি তো সরকারে যদি থাকেন বা আপনি যদি কোনো দায়িত্বে থাকেন, আপনাকে তো কনস্পাইরেসি থিওরি নিয়ে বসবাস করা সম্ভব না। সরকারের পক্ষে কোনো যদি ঘটনা ঘটে, সরকারের পক্ষে সম্ভব যেটা করা সম্ভব সেটা হচ্ছে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা। আপনি নিজেই বিচার করে দেখতে পারেন যে এই ঘটনাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে কিনা। একটা অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিব, গণপূর্ত সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের ডিজি, ফায়ার সার্ভিসের সাবেক ডিজি, বুয়েটের 3 জন খুবই স্বনামখ্যাত বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ, প্রত্যেকটা অ্যাঙ্গেল যে যারা আসলে বিচার বিশ্লেষণ করে বলতে পারবে কেন ঘটনা, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে কেন ঘটছে, তাদেরকে এই তদন্তে সম্পৃক্ত করা হয়েছে এবং তারা তদন্ত করে তাদের তদন্ত রিপোর্টটা দিয়েছে। এবং এই তদন্ত রিপোর্টটা নিয়ে অতীতে এরকম বহু দুর্ঘটনা ঘটেছে আমাদের, এবং সেসব দুর্ঘটনার নাম কাওয়াস্তে অনেক তদন্তও হয়েছে, কিন্তু তদন্তের রিপোর্ট আর কখনো আলোর মুখ দেখেনি। আমি বলছি আপনাকে, আমরা এই তদন্ত রিপোর্টটা কিন্তু তদন্ত কমিটির রিপোর্টটা পেশ করার পরে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অল্প কিছুক্ষণের মধ্যে সিসিটিভি ফুটেজ সহ আপনাদের কাছে পাঠিয়েছি এবং আমরা প্রকাশ করেছি যাতে আপনারা যারা গণমাধ্যমের সাথে সম্পৃক্ত আছেন আপনারা বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন যে তদন্তটা যারা করেছে তারা তদন্তটা কি সঠিকভাবে করেছে কিনা। তারপরেও আমি আবার বলছি যে এটা হচ্ছে প্রাথমিক তদন্ত, এই তদন্ত কিন্তু এখনো শেষ হয়নি। আপনার এই তদন্ত কমিটির প্রধানই কিন্তু বলেছেন যে কিছু আলামত আরও বেশি করে নিশ্চিত হওয়ার জন্য, যেহেতু আমাদের দেশে কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা আছে, আমাদের এই সীমাবদ্ধতার কারণে যদি তদন্তে কোনো গাফিলতি না হয় বা তদন্ত যাতে সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যায়, সেই জন্য আমাদের কিছু আলামত সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার মতো দেশে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। তো সরকার এই ক্ষেত্রে তো সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দিয়েছে এবং পুরো ঘটনাটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসলে তদন্ত করেছে এবং সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের কার্যক্রমে সরকার অবশ্যই সন্তুষ্ট এবং তাদেরকে সরকার ধন্যবাদ জানায়। এখন আপনি সন্তুষ্ট যদি না হন, এক্ষেত্রে তো সরকারের খুব বেশি করণীয় কিছু করা নাই। কনস্পাইরেসি থিওরি আপনি সবসময় দিতে পারবেন এবং কনস্পাইরেসি থিওরি দিলে মানুষ এটা গোগ্রাসে গিলে এবং মানুষ এগুলো খুব পছন্দ করে, কিন্তু যার দায়িত্বশীল অবস্থান থেকে আপনাকে দায়িত্বশীল ভূমিকায় পালন করতে হবে। আমি মনে করি যে মাননীয় উপদেষ্টা রিজওয়ানা হাসান যার কথা আপনি বলেছেন, ওনাকে যে আপনি উদ্ধৃতি দিয়েছেন সেটা আমি মনে করি যথার্থ। আপনি কিছু বলছেন? আমরা যেটি আমলাতন্ত্র নিয়ে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে, আমরা মনে করছি যে সরকারের মানে ইফেক্টিভনেসটা আসলে কম মনে হচ্ছে। আমলাতন্ত্র তো সে আগের রিজিমের রয়েছে, শুধু অদল বদল করা হয়েছে এবং সরকার উপযুক্ত আসলে ব্যবস্থাও খুব একটা নেয়নি বলে আমাদের মনে হচ্ছে। এবং এই আমলাতন্ত্রের উপর সরকারের যে নিয়ন্ত্রণ নেই সেটি খুব দৃশ্যমানভাবে বোঝা যায়। এই যে ভাই যেটি বললো তদন্ত রিপোর্ট তো প্রকাশ করা হয়েছে, তাহলে আপনি কিভাবে বললেন যে আরও উন্নত তদন্তের জন্য বিদেশে পাঠানো হবে, কিন্তু তার আগেই তো তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এর আগে শ্রীলঙ্কার কথা বলা হচ্ছিল যে শ্রীলঙ্কায়ও তো একটি অভ্যুত্থান হয়েছে। আমরা শ্রীলঙ্কা এবং বাংলাদেশের প্রেক্ষাপট আসলে ভিন্ন। শ্রীলঙ্কাতে কোনো শক্তিশালী বিরোধী দল নেই, কিন্তু বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধী দল আছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের এই জায়গায় এক ধরনের ব্যবধান রয়েছে বলে আমরা মনে করছি। এবং
সরকারের ব্যাপক জনসমর্থন থাকার পরেও আমরা দেখছি সরকার আমলাতন্ত্রের উপর নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং সরকার ব্যাপকভাবে ব্যর্থ হচ্ছে, কারণ সরকার এই আমলাতন্ত্রকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং আমরা মনে করছি এই অবস্থাকে পরিবর্তন করতে হলে অবশ্যই দেশে একটি দ্রুত একটি নির্বাচন দরকার রয়েছে এবং একটি জনগণের সরকার দরকার রয়েছে। তাহলে সরকার, সেই জনগণের সরকার, সে আমলাতন্ত্রের উপর নিয়ন্ত্রণ করতে পারবে এবং এই রেজিম, আমলাতন্ত্রের যে রেজিম, সেটিরও পরিবর্তন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু সরকার তো বলছে যে তারা কিছু সংস্কার করে নির্বাচন দেবে, সেই সংস্কারগুলো শেষ হওয়ার আগে নির্বাচনের মানে যে মানে আপনাদের দল এবং বিভিন্ন দলই নির্বাচন চাচ্ছে, সেটা কিভাবে সম্ভব? দেখুন, আমরা 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে এখনকার যারা সরকারি স্টেক হোল্ডার বা বাইরা সহ যারা রয়েছেন, তারা এক ধরনের হাইপ তৈরি করছেন, যে সেটি হচ্ছে যে নির্বাচিত সরকার আসলে কোনো ধরনের সংস্কার হবে না, অথবা নির্বাচিত সরকার আসলে সংস্কার একদম বন্ধ হয়ে যাবে। এ ধরনের একটা হাইপ তৈরি করা হচ্ছে, কিন্তু এই হাইপটা এক ধরনের ভুল। কারণ সংস্কার তো বাংলাদেশে গত 5 দশকের বেশি সময় ধরে চলমান ছিল, সুতরাং সংস্কার এখনও চলমান রয়েছে। আমরা যেটি মনে করছি, সংস্কারের যে প্রক্রিয়াগুলো সেটি তো ইতিমধ্যে শুরু হয়েছে। অনেকগুলো সংস্কার যে কমিশন করা হয়েছে, তারা অনেকগুলো রিপোর্টও করা হয়েছে, আমরা গণমাধ্যমে দেখেছি। সুতরাং সংস্কার, নির্বাচন এটি চলমান থাকা উচিত, কিন্তু সংস্কার শেষ হবেই, তারপর নির্বাচন করবেন, এই যাবতীয় কথাবার্তা আমরা মনে করছি গণ অভ্যুত্থান স্পিরিটের সাথে সাংঘর্ষিক। এবং আমরা যেটি বারবার বলছি সেটি হচ্ছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে আমরা যখন অংশগ্রহণ করেছি, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমি যখন অংশগ্রহণ করেছি, আমরা তখন অংশগ্রহণ করেছিলাম প্যাসিস্ট রেজিমের পরিবর্তন করা। এটি আমাদের একমাত্র টার্গেট ছিল, যে 2014, 2018, 24 সালে যে একটি অবৈধ সরকার ছিল, জনগণ ভোট দিতে পারে নাই, সুতরাং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, সে প্যাসিস্ট রেজিমের পরিবর্তন করা। কিন্তু আমরা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী সময় দেখেছি সরকারের যারা স্টেক হোল্ডার, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা নিজস্ব জনতুষ্টি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য সর্বদা তৎপর রয়েছে। সেই তৎপরতার অংশ হিসাবে তারা জুলাই গণ অভ্যুত্থানের 4.5 মাস পরে তারা এসে সংবিধান বাতিল করতে হবে এরকম কথাবার্তা বলছে। এটাই তো আমরা যখন আন্দোলন করলাম তখন তো এই নিয়ে কোনো কথাবার্তা হয়নি যে সংবিধান পরিবর্তন করতে হবে। তারা এখন বিপ্লবের ঘোষণাপত্র দিচ্ছে, এটি এই কারণেই দিচ্ছে যে তাদের নিজস্ব জনতুষ্টি রাজনৈতিক এজেন্ডা রয়েছে, তাদের রাজনৈতিক উচ্চবিলাসিতা রয়েছে, সেটি সরকারের স্টেক হোল্ডার হিসাবে থেকেই তারা করতে চায়, সরকারের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করে তারা এটি করতে চায়। সেই জন্য সংকটগুলো দিন দিন বাড়ছে বলে আমাদের মনে হচ্ছে। এবং এই যে আপনি একই সাথে হচ্ছে এই যে গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে চালিয়ে দেওয়ার যে মানসিকতা তৈরি হচ্ছে, সেটি বড় সংকট বলে আমরা মনে করছি। এবং এই বিপ্লবের পূর্বঘোষিত মিশন থাকে যে রেজিমের পতনের পরে আপনি হচ্ছে এজেন্ডা বাস্তবায়ন করলে সেই এজেন্ডা তো মানুষ মনে করবে এটি হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত এজেন্ডা এবং এটি অন্তর্ঘাতমূলক পদক্ষেপ হবে, এটি যেই কোনো মানুষ বুঝবে। সুতরাং আমরা এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে যেই গণ অভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেটি হচ্ছে 2014, 2018 এবং 2024 মানুষ ভোট দিতে পারেনি। যদি ভোট দিতে পারত, খুনি হাসিনা সরকার জুলাই এবং আগস্টে এতগুলো মানুষকে নির্বিচারে গুলিবর্ষণ করতো না, কারণ তারপরের নির্বাচনের জনগণের ভয় থাকতো। যদি জনগণের ভয় থাকতো তাহলে দিনে দুপুরে প্রকাশ্যে এতগুলো মানুষকে মেরে ফেলতে পারতো না। সুতরাং সংকট হয়েছে আমাদের সেই জায়গায়, যেই জায়গায় সংকট হয়েছে সেই জায়গায় আপনাকে ওষুধ দিতে হবে। এখনকার অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গায় ওষুধটা দিচ্ছে না, ওষুধ দিচ্ছে তারা অন্য জায়গাতে। সেজন্য সংকট দিন দিন বাড়ছে। সেটি আমরা মনে করছি, সেটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝছে না, আমাদের বড় ভাই যারা রয়েছেন আমাদের পাশে, ওনারাও কোনোভাবে এটি বুঝতে চেষ্টা করছে না। আচ্ছা আজাদ, আমি আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে এই যে নাসিরউদ্দিন বলছেন যে সংবিধান যে পুনর্লিখন এবং সংশোধন, এটা নিয়ে একটা ডিলেমা চলছে। আপনারা একটা সংস্কার কমিশন গঠন করেছে আপনার সরকার, সেই সংস্কার কমিশনের যে প্রশাসনিক সংস্কার কমিশনের যিনি প্রধান আলী রিয়াজ, তিনি মনে করেন যে সব রাজনৈতিক দল ওনারা যে প্রস্তাব দেবেন সেই প্রস্তাবের সাথে একমত হবেন। তো এই কমিশনের পাশাপাশি ছাত্ররা যে এরকম একটা দাবি করছে, এটা কতখানি যায় এদের সাথে? ধন্যবাদ। আমি প্রথমত আমার ছোট ভাই তার একটা ভুল আসলে
ভেঙে দিতে চাই। উনি বলেছেন যে গত 5 দশক ধরেই আসলে সংস্কার চলে আসছে। গত 5 দশক ধরেই যদি সংস্কার চলে আসে তাহলে তো আসলে আওয়ামী লীগের সময়টাতেও বলে ধরে নিতে হবে যে তারাও কিছু সংস্কার করেছে, যেটা না, সংস্কার তো আমাকে বলতে চলমান দিন। প্রক্রিয়া। না, 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 আমাকে আমি বলছি যে এই আমাকে যে একটু সংবিধান বলতে পরিবর্তন দিবেন, হলো, please। সেটি তো অনেক না, সময় আমরা তত্ত্বাবধায়ক সরকার না, আনছি না, না, সংবিধান আমি এটাও তো সেটি সংস্কার, বলি নাই, না? আমি আমাকে বলি নাই বলতে সেটি, দিন। হ্যাঁ, আমরা বলেন। সেটাই বলি নাই। না, উনি বলেন আজাদ, বলেন আপনি। আমাদের মানে একটা সময় আমরা দেখেছি যে মানে সংস্কারপন্থী এই শব্দটা আসলে রাজনৈতিকভাবে মানে কি বলবো আমি, এটা বিতর্কিত হয়ে গিয়েছিল। কাউকে যদি সংস্কারপন্থী বলা হতো তাহলে বলা হতো যে আসলে তিনি বিতর্কিত। তো এটা থেকে আসলে বোঝা যায় যে রাজনৈতিক দলগুলো নিজেরা সংস্কার করতে আসলে কতটা অঙ্গীকারবদ্ধ। যাই হোক, তারপরেও আমি রাজনৈতিক প্রক্রিয়াতেই সংস্কার হতে হবে, এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যে কোনো সংস্কার যখনই হোক, যে সংস্কারই করুক, আসলে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়েই কিন্তু সেই সংস্কারটা করতে হবে। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা জিনিস প্রথম থেকেই বলে আসছে যে যেটুকু সংস্কার হবে এটা পুরোটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই হবে। যে যতটুকু ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারবে কেবল ততটুকুই সংস্কার হবে। যেখানে ঐক্যমত হওয়া সম্ভব না, ন্যাশনাল কনসেনসাস হওয়া সম্ভব না, সেখানে আসলে সংস্কার করা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না। এবং সংস্কার কমিশনের রিপোর্ট হয়তো খুব শিগগিরই আমরা পেয়ে যাব। আপনি দেখেন সেই কমিশনের রিপোর্ট নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আমি যতটুকু জানি যে সরকার আবার কিছু সংলাপের আয়োজন করবে এবং সেই সংলাপের ভিত্তিতে একটা রাজনৈতিক ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে। ইতিমধ্যে একটা কমিশনও গঠন করা হয়েছে, যেটাকে প্রধান উপদেষ্টা নাম দিয়েছেন ন্যাশনাল কনসেনসাস কমিশন, যেটার নেতৃত্ব উনি দেবেন। তো সবার মতামত নিয়েই কিন্তু আসলে যেটা করা হবে সেটা আপনারা দেখবেন। সরকারের এখানে আসলে সেই অর্থে নিজস্ব কোনো মতামত নেই। রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া, রাজনৈতিক দল মানে যে কোনো একটা বিশেষ রাজনৈতিক দল বা কোনো একটা বিশেষ একটা গ্রুপ তাদের মতামত অনুযায়ী হবে তা না। এটা সবাইকে রেখে সবার মধ্যে এক ধরনের কনসেনসাস বিল্ড করে তারপরেই কিন্তু সংস্কারটা করা হবে। এবং সবাই যদি বলে যে না, এই মুহূর্তে আমাদের আসলে কোনো সংস্কার নেই, তাহলে হয়তো সংস্কার হবে না, যেভাবে আছে সেভাবেই নির্বাচনের আয়োজন করা হবে। এবং নির্বাচন আয়োজন করা হলে দেশের মানুষ আসলে কিছু সংস্কার তো দরকার, অন্তপক্ষে নির্বাচন সংক্রান্ত কিছু সংস্কার তো দরকার। এখন আপনারা আমাদের এখানে আমাদের ভাই একটু কথা বললো যে সংস্কারের কথা বললে যদি হাইপ তোলা হয় তাহলে আসলে তো কিছু সংস্কারের যে প্রয়োজনীয়তা আছে সেটাও আসলে অনেক সময় ঢেকে যায়। কিছু সংস্কার যে দরকার সেটা তো আমরা দেখেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, রাজনৈতিক দল বলেই আমরা মনে করি এবং বৃহত্তম রাজনৈতিক দল। তাদের দিক থেকেও কিন্তু আসলে কিছু সংস্কারের অঙ্গীকার আছে। তারা যে রাজনৈতিকভাবে 31 দফা দিয়েছে তার প্রথম দফাটাই হচ্ছে সংস্কার। এবং দেখেন আপনি জুলাই গণ অভ্যুত্থানের পরে কিন্তু তারা 3 মাস পরে নির্বাচন দাবি করেছিল পরপরই, কিন্তু তারা আসলে জনগণের মনের ভাষাটা বুঝতে পেরেছিলেন যে জনগণ মনে করে যে আসলে 3 মাস পরেই নির্বাচন যদি না হয়, নির্বাচন হয় তাহলে এই কিছু যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা হয়তো বাস্তবায়ন হবে না। সেই জন্য তারা নিজেরাও কিন্তু পরবর্তীতে সেই দাবি থেকে সরে এসে বারবার সরকারকে বলেছেন যে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা। যৌক্তিক সময়টা কতদিন সেটা তাদের পক্ষ থেকে কখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে বলা হয়নি যে এই সময়টুকুর মধ্যে নির্বাচন। সব সময় কিন্তু কিছু পলিটিক্যাল রেটরিক এখানে ব্যবহার করা হয়েছে, যৌক্তিক সময়, যত দ্রুত সময় ইত্যাদি ইত্যাদি। এই রেটরিকগুলোর কারণে আসলে অনেক সময় সরকারও একটু বুঝতে সরকারেরও আসলে কষ্ট হয় যে রাজনৈতিক দলগুলোর চাওয়াটা কি। এই জন্য আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে যেই উদ্যোগগুলো নেওয়া হয়েছে এই উদ্যোগগুলোর ফলাফল কি আপনারা হয়তো শিগগিরই দেখতে পাবেন। কমিশনগুলো রিপোর্ট দিলে সেখানে আলোচনা হবে রাজনৈতিক দলগুলো। আমার বিশ্বাস যে সেখানে যে রাজনৈতিক দলগুলো তখন তাদের অভিমতটা আরও পরিষ্কারভাবে বলবেন। ইতিমধ্যেই সংস্কার কমিশনগুলোকে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো তাদের মতামত বা পরামর্শ লিখিতভাবে দিয়েছেন। যখন আলোচনা শুরু হবে তখন আরও মৌখিকভাবে আলোচনা করে আমার ধারণা আমরা যেহেতু এটা আমাদের একটা আসলে জাতীয় চাওয়া, তো দেশের আসলে সবগুলো, আপনি যথার্থই বলেছেন যে কিছু সংস্কার তো সব মানুষেরই চাওয়া, এবং যেহেতু মানুষের চাওয়া, এই মানুষের চাওয়াটাকে আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক গোষ্ঠী এই মুহূর্তে যারা সক্রিয় আছে বা যারা দেশের মানুষকে প্রতিনিধিত্ব করে তারা গুরুত্ব দেবে। এবং তারা গুরুত্ব দিয়ে এই মানুষের চাওয়াটাকে গুরুত্ব দিয়ে মানুষের জন্য যেটা প্রয়োজন, মানুষ যাতে তার অধিকারটা ফিরে পায়
মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তার যোগ্য প্রতিনিধি এবং তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে এবং তাদের হাতে দেশ পরিচালনার ভারটা তুলে দিতে পারে, সেটাই আসলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। এবং আমার বিশ্বাস এই লক্ষ্য অর্জনে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, ইনক্লুডিং আমার ভাই নাসির, তিনি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, তারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একটু শুধু বলতে চাই, সেটি হচ্ছে আমরা এই যে জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানে আমরা যারা অংশগ্রহণ করেছি, সকল রাজনৈতিক শক্তি, ছাত্র সংগঠন, আমরা সংবিধান বাতিল অথবা সংবিধান পুনর্লিখন কোনো কিছু টার্গেট করে আমরা অংশগ্রহণ করিনি। আমরা চেয়েছি যে এই প্যাসিস্ট রেজিমের আসলে পরিবর্তন করতে হবে। এখন যে সংবিধান পুনর্লিখন যদি হয়, তাহলে গণ অভ্যুত্থানের যারা পক্ষ শক্তি ছিল, এখানে ডানপন্থী, বামপন্থী, উদারপন্থী সব পক্ষ তো গণ অভ্যুত্থানের অংশগ্রহণ করেছে। সুতরাং প্রত্যেকে চাইবে তাদের পছন্দ মতো আইডিওলজি সংবিধানের অন্তর্ভুক্ত করতে। সুতরাং এই জায়গাতে এক ধরনের মতনৈক্য তৈরি হবে, বিভেদ তৈরি হবে। এই বিভেদের সুযোগ নিবে পতিত প্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। সুতরাং আমরা মনে করি এরকম আওয়ামী লীগকে কোনোভাবে দেওয়া যাবে না। সুতরাং আমরা মনে করছি যে সংবিধানের সংযোজন বিয়োজন কোনো জায়গায় যদি করতে হয়, সেটি একটি জনগণের সরকারের মাধ্যমে করতে হবে। কারণ জনগণের ম্যান্ডেট থাকবে, জনগণই নির্ধারণ করে দিবে যে সংবিধানের কোন জায়গায় পরিবর্তন করতে হবে, কোন জায়গায় পরিবর্তন করতে হবে, এটি জনগণই ঠিক করে দিবে। এবং এখন যেই কথাবার্তা বলা হচ্ছে যে সংবিধান বাতিল করতে হবে, এটি ব্যাপকভাবে একটি বিভেদ তৈরি করবে। এবং একই সাথে সংবিধান যে পুনর্লিখনের বিষয় বলা হচ্ছে, সেই পুনর্লিখনের বিষয়ে আসলে সেটিও বিভেদ তৈরি হবে এবং এই বিভেদের সুযোগ নিবে প্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, সেটি আমরা মনে করছি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে সংস্কার কমিশন তাদের কিছু সময় বাড়ানোর জন্য করছে, আবেদন করছে যে তারা আরও একটু সময় চায় এবং সেক্ষেত্রে সম্ভবত 15 তারিখ জানুয়ারি তাদের সময় দেওয়া হয়েছে। তো এবং আমরা সবাই বলছি এবং যে এই বছরই নির্বাচনের বছর, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে অনিশ্চয়তা কাটছে না। দেখেন, আমরা আমাদের উপর একটা 15টা বছর আমাদের উপর একটা স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো আসলে চেপে বসেছিল। তো সেখানে যদি সেই স্বৈরাচারী ব্যবস্থা থেকে মুক্ত হতে আমাদের যদি 15 দিন বেশি সময় লাগে, আমি মনে করি যে আমাদের এই সময়টুকু অন্তত দেওয়া উচিত। এবং এই সময়টুকু দেওয়ার পরে তাদের প্রতিবেদন পেলে নির্বাচন নিয়ে যদি দ্বিধাদ্বন্দ্ব, তো রাজনৈতিক ব্যবস্থায় আসলে অনেকের মধ্যেই অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, বিশ্বাস অবিশ্বাস, এগুলো স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। আমি একভাবে চাইবো, আপনি আরেকভাবে চাইবেন, তাই না? একটু সংক্ষেপে। কিন্তু চূড়ান্ত লক্ষ্যটা কিন্তু আসলে ওই নির্বাচন, এবং নির্বাচনটা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হওয়া হলো সবারই চূড়ান্ত লক্ষ্য এবং সবারই চূড়ান্ত চাওয়া। সেটা যদি বাস্তবায়ন করা যায়, আমার মনে হয় না শেষ পর্যন্ত আর কারো কোনো অভিযোগ থাকবে। 30 সেকেন্ডে যদি কিছু বলেন। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে একদম সর্বশেষ যেটি মনে হচ্ছে, জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের যেই কারণে আসলে হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের স্পিড এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে। এই সরকার যদি গণ অভ্যুত্থানের স্পিড থেকে সরে যায়, তাহলে অথবা গণ অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার যারা ছিল তাদের মতামতের বাহিরে চলে যায়, তাহলে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই জনগণ যে এই জুলাই এবং আগস্টে এতগুলো মানুষ যে শহীদ হয়েছে, সেই শহীদদের আত্মত্যাগ আসলে ব্যর্থ হবে। সুতরাং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো যে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে চলতে হবে। কোনোভাবেই যেন প্যাসিস্ট পরাজিত শক্তি অথবা 71-এর পরাজিত কোনো শক্তির পছন্দ মতো কোনো যেন সিদ্ধান্ত না নেয়, সেই জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাবো। একই সাথে আজকে এই এনটিভির অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যিনি আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আবুল কালাম আজাদ এবং মোহাম্মদ নাসিরউদ্দিন, আপনার দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।